নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প দূরের মানুষ। আজ আবার ভোর না হতে কান্নায় পেয়েছে বৃহস্পতিকে। ফি বাড়ি এক ব্যাপার। শ্রীধর যতক্ষণ না পথে বেরোয় একটানা সুর তুলে কেঁদে যায়। আরেক পতন হয়, সে ফিরলে পড়ে, দেয়ালে কপাল ঠোকে, সাবমন্যি করে নিজের ভাগ্যকে, কচি কাচাগুলোকে বেধড়ক পেটায়। শানকির পান্তা কটা শেষ করে আর চোখে বউকে দেখল শ্রীধর। আদুর গায়ে আলটপকা ঝুলছে ছেঁড়া শাড়ি, শুকনো বুকের চামড়ায় গুঁতো মারছে কোলেরটা। আজকাল আর কান্নার সময় গাল ভেজে না বৃহস্পতির। বটফল চোখ দুটো গোটা ভিটে জুড়ে শুধু আছাড়ি পিছাড়ি খায়। শ্রীধরের মনে হল কেঁদে কেঁদে বৃহস্পতির বুকটা বুঝি আরো শুকিয়ে গেছে। আটফাটা চামড়া, শুখা দিনের খরা মাটি, ভেতরে এতটুকু রস নেই। বড় মায়া জাগে, হাজার হোক মায়ের প্রাণ। প্রথম কদিন তার বুকটাও কি কম কেঁদেছিল? বাপমা হওয়ার শতেক জ্বালা, দিন রাত মন জুড়ে সে কি দম বাঁধা কষ্ট। এখন অনেক সামলে গেছে। কম তো ছোটাছুটি হলো না, এখান সেখান, থানা পুলিশ, কত কি। ভাগ্যে কলকাতার বাবুগুলো সব পাশে পাশে ছিল, কি যে করত তা না হলে। গেও মানুষ শহর গাঙে হাবুডুবু খেয়ে মরত। যে যেমন বলেছে করে গেছে, চোখ বুঝে খানার মতো হেঁটে চলা যেন। তবু কোনো তল পাওয়া গেল না। শহরের মানুষগুলো যেন কেমন ধারার, তাদের কথার আগামাথা বোঝা ভার। কাল আবার যুগল আরেক শলা দিয়ে গেল, খেস নাকি চাপা পড়ে গেছে। শুনে প্রথমটা দম মেরে গিয়েছিল সে। তবে যে পুলুষ পড়ল, কেশ কোঁটে পেইটে দেশে। যুগল একচোট হাসল এক কথায়। তুমি খুঁড়ো বড় সাদা, পুলুষেরে পয়সা দে, বাবুরা কেস চেপে দেশে। সে কর্তা বলতেছিল গুনে ৫,০০০ থানায় জমা দেছে কর্তা বাবু। শ্রীধরের বুক ধরফর করে উঠেছিল। ভাদুরী তবে কি হবে? তারেও ছেড়ে দেবে। কাল শুধু তোমাকে গিয়ে একটা দরখাস্ত দিতে হবে, তারপর আরো ১ সপ্তাহ, ব্যাস। শ্রীধর অনেকক্ষণ কথা বলতে পারেনি কোনো। নতুন বিপদের আশঙ্কায় ঢিপিস ঢিপিস ঢেকি পড়ছিল বুকে। এদিক ওদিক চেয়ে গলা নামিয়েছিল শ্রীধর। ভাবনার কিছু নেই কুকুরো, শেখরদা সব ব্যবস্থা করে গেছে। তারা যা নেছে তোমারেও তা দিতে এখন আরজি কর্তা বাবু পুরো ১,০০০। তোমারও তো কম হয়রানি গেল না গো। কাল থেকে সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে শ্রীধরের। ১,০০০ টাকা শব্দটাই বড় বেহুশ করা গন্ধ। জন্মে কোনোদিন অত টাকা চোখে দেখেনি। ৫ কুড়িতে শ হলে ১,০০০ ক কুড়িতে? তার থেকে অবশ্য দুটো দিতে হবে যুগলকে। নিজ্ঞে যাক, সেও কম করেনি কদিন। চালাক চতুর ছেলে। কলকাতার আটঘাট সব নখের ডগায়। ভাদুরীকে পেয়ে গেলে সোজা কুড়ে ভাতারে ফিরবে শ্রীধর। টাকার জোর বড় জোর, সে জোরে তাদের ছেলের হাজতবাস যদি আটকাতে পারে, ভাদুরীর মাথার কলঙ্ক কি মুছবে না? দাওয়া টপকে উঠোনে নামল শ্রীধর। বৃহস্পতির গলা এখন একটু নেমেছে। গলার বাঁশ কাঁপিয়ে ও শব্দ উঠে চলেছে শুধু। শ্রীধর বুকের কাজ ছেড়ে নিল। আর কনিসনি, আজ একটা কিছু হয়ে যাবে বলে মনে হয়। লাল চোখ তুলে
তাকালো বৃহস্পতি। কি আর হবে, কি হতি আর বাকি আছে। বউকে টাকার কথাটা বলা হয়নি এখনো, বলে লাভও নেই। মেয়ে ছেলের বুদ্ধি দেরিতে খোলে, না বুঝেই না হোক খানিকটা চেঁচামেচি করে নেবে। শ্রীধর বইয়ের মুখোমুখি এসে দাঁড়াল। চেষ্টা তো করতেছি রে, তুই এবার মনটারে বাঁধ। তোমার জন্যই, এ সবই হয়েছে তোমার জন্যই। তুমি বাপ লয়, পাষাণ। পোড়া খায়ে নুনের ছিটে। শ্রীধর নিমেষে মেজাজ হারাল। আমি একাধারে পাইতেছিলাম, সব দোষ এখন আমার লয়? না তো কি, তখন খুব বইলেছিলে, সরে গেলি মেয়ে খেয়ে পড়ি থাকবে। মাস মাস কটা টাকার জন্যে কত নোলা। সে টাকা কার গব্বে গেছে? তুদের না আমার? আমি ওসব কিছু জানিনি। বৃহস্পতি গলা ফাটালো। তুমি আমার ভাদুরে ফিরাইয়া এনে দাও, আমি আর সইতে পারতিছি নি। শ্রীধর অনেক কষ্টে সামলে নিল নিজেকে। মেয়ে ছেলেদের কত সুবিধে, যেই বুকে কষ্ট জমল গলগল উকড়ে দিল বাইরে। ব্যাটা ছেলেরা যদি অমন গলা ছেড়ে কাঁদতে পারত, ওই মেয়ে লোকটাকে যদি হৃদয় ফাটিয়ে দেখানো যেত। কটা দিন কি হন্যে হয়ে না ঘুরে বেরিয়েছে মানুষের দৌড়ে দৌড়ে। বাবুরা না হলে গলে যায়? কলকাতার সেই বাবুগুলো বড্ড ভালো, যেমন বিরাট মন তেমনি বিবেক বিবেচনা। ছোটদাবাবুর হাত থেকে ছাড়ান পেয়ে ভাদুরী ছিটকে এসেছিল রাস্তায়। ওই বাবুরা সব তখন রোয়াকে বসে। কাঁদতে কাঁদতে মেয়ে পথের ধারে ভিমড়ি খেয়ে পড়তে বাবুরাই তাকে দিয়ে আসে হাসপাতালে। থানায় গিয়ে নালিশ জানায়। শ্রীধর ধীরে ধীরে বেরিয়ে এলো বাড়ি থেকে। অত বড় মেয়েটাকে কাছছাড়া করতে তারও প্রথমটা মন চায়নি। নিজের বলতে জমি চিরেত কিছু নেই, পরের জমিতে জোন খাটা, তাও নোনা মাটির বুকে একবারের বেশি ফসল উঠতে চায় না। চাষের মরশুম বলতে গেলে সাকুল্যে 3 থেকে 4 মাস, তারপর বছরভর খালি কাজের খোঁজে দৌড়ে বেড়ানো। আজ ক্যানিং তো কাল সোনারপুর, কখনো সেই গাং পার। দিন দিন সংসারে পেট বেড়েই চলেছে। নোনাদেশে মাটির তবু বিশ্রাম আছে, মেয়ে ছেলের শরীরের বিরাম নেই কোনো। বিয়ে করা অবধি বউ শুধু বিয়েই চলেছে, শরীরে বল নেই, হাড়ে মাস নেই। তাই নিয়েই কোলেরটাকে ধরলে 8টা ছানাছানির জন্ম দিয়েছে বৃহস্পতি। 2টো জন্মে মরেছে, একটা পেটে, আরেকটা এই গত শনে। দিব্যির ডাগর হয়ে উঠেছিল। একদিনের ভেদবমিতেই চোখ উল্টালো। লোভ সামলাতে না পেরে ক্যানিংয়ের বাজার থেকে খুদ কিনে এনেছিল 4টি। তাই খেয়ে ঘর শুধু লোকের পেট আলগা। শেষে একটাকে শুধু নিয়ে রেহাই দিল ভগবান। ভাদুরীকে তারপরে বালিগঞ্জে রেখে আসে সে আর যুগল। আগের মাসকাবারে গিয়েও দেখে এসেছে। বাবুদের বাড়ির জল পেয়ে মেয়ে দিব্যি ডগবগ করছে। কে জানত হুট করে এই বিপদ মাথায় ভেঙে পড়বে। যুগলের কথা শুনে বড় আশা করে ভাদুরীকে কাজে পাঠিয়েছিল। যুগল বলেছিল, এখানে শুকিয়ে মরতিছে, কলকাতায় কাজে দে দাও। শ্রীধর তবু ভাবনা চিন্তা করে। বৃহস্পতির মনে খুঁতখুঁত। মেয়ে দিন দিন ঝাড়া দিয়ে উঠছে, আজ বাদে কাল বর খুঁজতে হবে। যুগল ছাড়ে না। বাবুদের বাড়ি আমি কোথা দিয়ে এসেছি, একটা ডাগরপানা মেয়ে ঠিক করিয়ে নি দেবো। তোমরা অত ভাবতিস কেন? মেয়ে তোমাদের বানে ভাসবে না, বদ্ধনোকেদের ঘরে কাজ কাম করবে, এক্কেরে ঘরের মেয়ের মতো থাকা। দুবেলা ভরপেট খাওয়া পাবে, যেমন তেমন শাক পান্তা মুড়ি নয়।
একদম বাবুদের খাওয়া। সরু চালির ভাত, ডাল, মাছ, মাংস, এবেলা ওবেলা টিফিন, তা বাদে জামা কাপড়, তেল, সাবান, আর মাস গেলেই অতগুলান কাঁচা টেকা। শুনে শুনে এক সময় লোভ ধরে গেল। যুগলকে দোষ দিয়ে কি লাভ? এমন হবে সেও কি ভাবতে পেরেছিল? ঢোককলমির ঝোপের ধারে সাপুইতের পুকুর। শ্রীধর থমকে দাঁড়াল। এই পুকুরে একবার ডুবে মরছিল ভাদুরী। কত বা বয়স তখন? নখকার চেয়েও ছোট। দুমানুষ জলে মেয়ে ডুবছে, ভাসছে। শ্রীধর এক শ্বাসে সাঁতরে গিয়েছিল মাঝপুকুর। অপর শ্বাসে মেয়ে কাঁধে ডাঙায়। ঘরে ফিরেও মেয়ে খালি খাবি খায়। তা দেখে কুনো ঠাকুমা বলেছিল, এ তো সবে শুরু রে ছানি, মেয়ে লোক হইয়ে জন্মেছিস, জীবন ভোর কত খাবি খেতে হবে। ঠাকুরমা আজ বেঁচে থাকলে কি বলতো কে জানে। শ্রীধর চুপচাপ পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। যুগলের এখনো দেখা নেই। আধার ছেটিয়ে দিন ফর্সা হচ্ছে ক্রমশ। জলের কোলে এইমাত্র ঝাঁপ কাটল সাপুইদের হাঁসচোরা। সজনে ডালে ফিঙের নাচন। সবই ঠিকঠাক আছে, শুধু শ্রীধরের বুকেই বিস্তীর হেনেছে কেউ। এই তীর তুলে ফেলা যাবে না, জীবন জুড়ে ছড়াতে থাকবে বিষ। শ্রীধরের বুক নিগড়ানো নিঃশ্বাস ভেসে গেল সাপুইদের শীতল জলে। ঘাস আগাছা মারিয়ে মেঠো রাস্তায় উঠে এলো সে। ওই আসছে যুগল। সবুজ প্যান্ট আর ফুলতোলা গেঞ্জি আলোর বুকে ফুটে উঠল। যুগল সঙ্গে থাকলে বুকের বল অনেক বাড়ে। হাজার হোক, তখন তার কলকাতায় বাস। মাসের মধ্যে 25 দিন সেখানেই থাকে। টিউব কলের গা বরাবর এগিয়ে গেল শ্রীধর। ও জামাই, সটার গাড়ি ধরতে পারবে তো? যুগল কাঁধ ঝাঁকিয়ে ঘড়ি দেখল। খুব পারবো, চপ্পর চপ্পর হাঁটু দিনি। কুড়ে ফাদার থেকে চম্পাহাটি হাঁটা পথে 8 ঘণ্টা। রাস্তা ছেড়ে তারা আলপথে নামল। দুধারের বিস্তীর্ণ মাটির বুকে লাঙ্গল পড়েছে। বসুমতীর দেহ ওলট পালট। দাসেদের জমিটা এবার শ্রীধরের চষার কথা ছিল। আগে আগে হেঁটে চলেছে যুগল। কেয়ারি করা চুল ভোরের বাতাস পেয়ে ফুরফুর নাড়ছে। শ্রীধর পিছু ডাকল। ও জামাই, আমার বড় ডর নাক দিছে, শেষে তারা গোল বাঁধাবেনি তো? যুগল ঘাড় দোলালো। আমি আছি না, সব কথা পাকা করে তবে সেরেছি। দুনিয়া শুদ্ধ নোখ ক্ষীর মারবে আর আমরা বসি আঙুল চুষব। মেয়েটা কাদের? অত টাকা তারা দেবে বলেছে? সহজে কি দিতে চায় গো? শেখর দ্বারা পর্যন্ত কাটতে চায় না। শেষে আমি গে জোর হল্লা নাইগে দিলাম। তারা মানল? মানবে না মানে? ছোট নোকেদের চেল্লামিল্লিতে বদ্ধ নোকেরা খুব ভয় পায় খুড়ো। শেখরদা বলল, দাঁড়া দেখি কি করতে পারি। আমি বললাম, মেয়ে যে কালে আমাদের ক্ষতিপূরণটা ভালো দিতে হবে। শেখরদা শেষকালে গিয়ে আজই করালো কর্তাকে। যাতই হোক, ও মেয়ে তো আমাদেরই ঘরে এনে তুলতে হবে, কি বলো? শ্রীধর কোনো কথা বলল না। যুগল প্যাকেট খুলে সিগারেট ধরালো। কিছু বলছো নিজে খুড়ো? কি আর বলি? শ্রীধর ফোঁস করে শ্বাস ফেলল। ভাবতেছি শেষে ভাদুরী আমার সারা পেলি হয়। পাবে গো পাবে, তারে এঁকে দে পুলিশের কি নাপ। মিছি মিছি তবে একদিন তারে এটকে আগলো কেন?
বাবুদের ছেলে তো পরদিনই সারা বেরিয়ে গেল। যুগল হাসল। হাজতে তারে আঁকেনি গো খুড়ো, সে আছে উদ্দার আসামে। কত মেয়ে লোক সেখানে থাকে জানো? এপকেস হলি পর সবাই রে ও কেনে আঁকতি হয়। এই হলো গভর্নমেন্টের আইন। ডাক্তার দেখে, পুলিশ দেখে, জজে দেখে। শ্রীধরের গলা কেঁপে গেল। ও মেয়ে, আমি এখনই কি করি বলো দেখি? বেবাক গ্রামের নোক সব বৃত্তান্ত জেনে গেছে, ওরে যে কি করে পার করি। অত ভেঙে পড়ুনি তো, টাকা পয়সা আসতিছে, সব ঠিক হয়ে যাবে। শ্রীধর হু হু করে কেঁদে ফেলল। ঠিকই, যদি হয়ে যাবে এত কাণ্ডর কি দরকার ছিল? গোড়াতেই সব মিটে নিতে পারত, মেয়েটারও বদনাম হতো নি, আমাগোর মান থাকতো। সবই বড়নোকদের খেলা খুড়ো, বদ্ধনোকদের খেয়াল। যুগল একরাশ তামাকের ধোঁয়া ছড়িয়ে দিল ফাঁকা পাতায়। নাও, চলতি চলতি একটু দম দে নাও দেখি, অতগুলো টাকা নিয়ে আবার ফিরতে হবে। হলুদ রঙা সিগারেটের প্যাকেট বাড়িয়ে ধরেছে যুগল। সেটা ধরার আগে শ্রীধরের থরথর হাত যুগলের কবজি আঁকড়ে ধরল। যুগলই এখন তার সব ভরসা। লেবু পাতার ঘরের চারধারে মাটি রং আরামকে দাঁড়ারা, গোল টেবিলে বাহারি ছাইতান, নকশা করা ফুল রাখার গেলাস, লম্বা লম্বা সিল্কের পর্দা টিয়ার ঝাঁক হয়ে উঠছে জানালায়। দেয়াল জুড়ে কোনো এক অচিন দেশের ছবি। এই সবই অনেকবার দেখা, তবু ঘরটাকে আজ বড় অচেনা লাগলো শ্রীধরের। কর্তাবাবু আর বড় ছেলের সঙ্গে গিন্নিমাও এসে বসেছে ঘরে। গিন্নিমাকে দেখে ইস্তক বুকে যেন লাঙ্গল চলছে। লাল পুরু পশমের মাদুরে পা গুটিয়ে বসল শ্রীধর। গিন্নিমা মানুষটা বড় ভালো। তার ছেলে হয়ে ছোট দাদাবাবুর অকীর্তি করল কেন কে জানে। প্রথম যেদিন এ বাড়িতে আসে শ্রীধর, কত আদর যত্ন করেছিল মা। আলুর তরকারির সঙ্গে গরম পরোটা খাইয়েছিল, তারপর কাপ ভর্তি চা। যখনই আসে এটা সেটা ভালো মন্দ খেতে দেয়। কী সব স্বাদ সে খাবারের! বৃহস্পতি কোনো দিন অমন রাঁধতে পারবে না। শুধু কি রান্না, আগে আগে গিন্নিমার ঘর বাড়ি দেখে বাকি ফুটত না মুখে। কি মস্ত কোটা বাড়ি, তেমন সব বড় বড় ঘর। বড় লোকেরা কত কায়দায় ঘর সাজাতে জানে। ভগবানের স্বর্গ যদি কোথাও থাকে, তা আছে বাবুদের এইসব দালান বাড়িতে। দেবদেবীরা এখানে মানুষ সেজে বাস করে। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী সব এক ঠাঁই। দেখে দেখে আশ মিটত না শ্রীধরের। চুরি করে বাবুদের আসবাবে হাত বোলাত। এমন একটা স্বর্গধামে তার গরিব মেয়ে ঠাঁই পেয়েছে। ভাবতে বুক চুলকে ওঠে। সে ভারী জলজল চোখে মেয়ের হাত চেপে ধরত। হোমা, ভালো আছিস তো? গিন্নিমা মধুর হাসত। ও মেয়ে এখন আমার হয়ে গেছে শ্রীধর। লজ্জাবতীর পাতার মতো চোখ বুঝত ভাদুরী। গোলাপ ছাপ শাড়ি আর লাল টুকটুকে ব্লাউজে যেন রাজরানী। গিন্নিমা সরে গেলে শ্রীধর লোভী চোখে দেখত চারিদিক। গিন্নিমার কাছ থেকে তোর মার জন্য একটা পুরনো কাপড় চেয়ে দে না, তার পরনেরটা এক্কেরে কুটি কুটি। কখনো বলতো, বৌদিদির ছেলে ছোট জামা নেই রে বাদুরি, তোর কচি ভাইটার বুঝি টিকটিক হয়। তা দিয়েছিল গিন্নিমা। একবার বুঝি মুখ ফোটাতেই পুরনো ডুরের শাড়ি, খান্দুচার জামা আর কচিটার জন্য প্যান্ট। মানুষ নয়, সাক্ষাৎ অন্নপূর্ণা। আর বৌদিদি হল সরস্বতী ঠাকুর। যেমন অপরূপ রূপ, তেমনি বুদ্ধির তেজ। ঘরে ফিরে সাতকাহন করে বৃহস্পতির কাছে গল্প করত শ্রীধর।
বৃহস্পতি রঙ্গ করে বলত, খালি দেখি বউ দিদি আর গিন্নিমার কোতা, বাবুরা কেমন বলো দিনি। বাবুদের সঙ্গে কোনো দিন তেমন দেখা সাক্ষাৎ হয়নি। সে পৌঁছবার আগে কর্তাবাবু রথ হাঁকিয়ে বেরিয়ে যেত, সঙ্গে বড় ছেলে। যুগল বলতো তাদের কত টাকা, লোহা লক্ষর যন্ত্রপাতি, আরও যেন কিসের ব্যবসা। শ্রীধর আর চোখে বাবুদের দেখে নিল। গোমরা মুখে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে কর্তাবাবু। গিন্নিমা আর বরদাবাবু নিজেদের মনে ফিসফিস কথা বলছে। দাদাবাবুর ভুরু নাকের কাছে জড়ো, গিন্নিমার মুখ থমথম। যুগল নড়ে বসল। আগে যে জন্যি এসেছিলাম বলে ফেলো। কর্তাবাবু কাগজ থেকে মুখ তুলল না। শ্রীধরের অস্থির বুক টান টান হল। বাবুরা মোটে কথাই বলতে চায় না। তবে যে যুগল বলেছিল তারা খুব ঘাবড়ে আছে, গেলেই টাকা বার করে দেবে। যুগল আবার গলা ছাড়ল। এগে আপনি এসতে বলেছিলেন। বাবু চশমা পাড়া চোখের ধার কি। শ্রীধরের বুক এফোর ওফোর হয়ে গেল। যুগলের মুখ শুকিয়ে গেছে। চতুর ছেলে ঘাবড়ে মাবড়ে একসা। দেখো, একটা সাপ কথা বলি। গিন্নিমা বাবুর পাশে এসে বসল। আমার ছেলে একটা অন্যায় করে ফেলেছে বটে, তবে তোমাদের মেয়ের কি কম দোষ ছিল না? শ্রীধরের বলতে ইচ্ছে হলো, এ কথা আমায় কেন আগে বলনি মা, জুতিয়ে মেয়ের মুখ ছিঁড়ে দিতাম। কিছুই বলতে পারল না। হেড মাথা হেঁট হলো আরো। সাজগোজের বাহার বাড়ছিল দিন দিন। আজ টিপ দাও, কাল ফিতে। শ্রীধর আরো জড়সড় হল। ভেবেছিলাম বাচ্চা মেয়ে, একটু শখ আহ্লাদ করেছে। সে আমার ছোট ছেলের মাথা ঘোরানোর জন্য তা কি ছাই বুঝেছি? দূর করে দিতাম না তাহলে? চোরের মার বড় গলা। যুগল ফস করে বলে ফেলল, সব ঠিক কোতা মা, তবে তোমার ছেলে একা পেয়ে তারে এপ করেছে, এ তো ঠিক। তুমি চুপ করো। বরদাবাবু হুড়মুড় করে এগিয়ে গেল। আমরা শুধু ভাদুরীর বাপের সঙ্গে কথা বলতে চাই। যুগল দমে গেল। এক বুক সাহস কোথায় উধাও। অনেকক্ষণ চুপ থাকার পর মুখ খুলল কর্তাবাবু। বাজে কথা থাক, যা হবার হয়ে গেছে। তবে 500 টাকার বেশি আমি তোমাদের দিতে পারবো না। রাজি থাকলে বলো। এরকম তো কথা ছিল না। শ্রীধর যুগলের চোখে চোখ ফেলতে চাইল। আসার পথে সেই বাবুদের সঙ্গে দেখাও হয়েছে। তারাও টাকার ব্যাপারে তেমন গা দেখায়নি। উদাস মুখে বলেছিল, ও বাড়ির কাজ সেরে আমাদের কাছে এসো, দরখাস্ত লিখে দেব। থানায় আজ জমা দিলে 7 দিন পর মেয়ে ফেরত পাবে। শ্রীধরের গলায় কান্না জমাট বাঁধল। অনেক চেষ্টায় কথা বলল সে। আপনাদের মা কত আছে, আমি বড় গরিব। তার জন্য আমরা কি করতে পারি? ছেলেটার কাঁচা বয়স, ঝোঁকের মাথায় ভুল করে ফেলেছে, তার জন্য তাকে কম হয়রান করনি তোমরা? তাকে হাজত পর্যন্ত ঘুরিয়ে ছেড়েছ। গিন্নিমা হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। ছেলেটা আমার সেই থেকে মনমরা হয়ে আছে, ভালো করে খায় না, দায় না। সক্ষরে কি যে কালসাপ বসেছিলাম ঘরে। বড় ছেলে জড়িয়ে ধরল মাকে। স্বামী হাত চেপে সান্ত্বনা দিল। দেখে মনে হয় বাবুদের ছেলে নয়, অপরাধটা বুঝি শ্রীধররাই করেছে। কিছু পর কর্তাবাবু উঠে দাঁড়াল। গরুর গাড়ি খানায় পড়লে ব্যাঙও এসে লাথি মেরে যায়। আমাদের এখন সেই দশা। দেখো কোন, ওদের 500 টাকা দিয়ে দে। বরদাবাবু পকেট থেকে 5খানা নোট বার করল। শোনো, আর কোনো দিন এ বাড়ির ছায়া মারাবে না। আমাদের মান সম্মান বলে একটা কথা আছে, বুঝেছ? তোমাদের জন্য আত্মীয় স্বজন পাড়াপড়শি কারোর কাছে মুখ দেখানো দায়। যত সব উটকো আপদ। শেষ কথাটা নিজের মনে বলা, তবু
শ্রীধরের বুকে চাবুক পড়ল। বুকের ক্ষত জুড়ে চিনচিন যন্ত্রণা। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে সেও সোজা হলো হঠাৎ। ঠিক কথা বলেছ বাবু, আপনারা সব সম্মানী মানুষ, আপনাদের মানে লাগে। যে মেয়ের ইজ্জত গেছে তার বাপের আর মান কি? বাবু কটমট করে তাকালো। গিন্নিমা ফুঁসে উঠল, ভিখিরির আবার বড় বড় কথা! এই সেদিনে এসে হাত পেতেছে, আজ বড় মান দেখায়। ছোট লোকদের যদি এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকে। শ্রীধর খুব ধীরে সুস্থে উঠে দাঁড়াল। মাথার টকবক ফুটছে। অনেক কষ্টে সামলে নিল নিজেকে। বহুকাল পর বড় ঠান্ডা মাথায় বলল, হ্যাঁ মা ঠাকুরন, আমরা ভিখিরির দল। কত কিছু আপনি দিয়েছ আমারে, টাকা পয়সা, জামা কাপড়, আর বেশি চাইবনি। শুদ্ধ আমার মেয়েটারে যেমন দিছিলাম ফেরত দে দাও। পথ চলতে বেদম কষ্ট হচ্ছিল শ্রীধরের। থানার কাজ শেষ হলে ঘরে ফেরা যাবে। মাথার উপর হিংস্র সূর্য, পায়ের তলায় পিচকলা রাস্তা, উদম পায়ে কামড় বসাচ্ছে গরম আলকাতরারা, নাকে মুখে হালকা হাওয়ার ঝাপট, নাক বেয়ে বুক, বুক বেয়ে হৃৎপিণ্ডের আরো গভীরে ছড়িয়ে গেল গরম বাতাস। থানার কাছে এসে হুড়হুড় বমি করে ফেলল শ্রীধর। যুগল পিঠে হাত বোলালো। কি হলো খুড়ো, কি কষ্ট হতিছে? কিছু না। শ্রীধর জোরে জোরে দম নিল। কোথায় যেতে হবে, খড়ো খড়ো চলো। বার কয়েক এসে এসে থানার টেবিল চেয়ার সব মুখস্থ। দৌড়ে দাঁড়ানো সেপাইটাকে যুগল সেলাম দিল। শ্রীধর টের পেল আজ তার থানায় ঢুকতে এতটুকু বুক কাঁপছে না। বাবুদের বাড়ির লোকেরা যেন তার কানা চোখ ফুটিয়ে দিল। ডিউটি দারোগা ভুরু কোচকাল। কি ব্যাপার? বাবু, দরখাস্তটা দিতে এসেছিলাম। সেই যে বাবু, ভাদুরী মণ্ডল। দারোগার মুখে হাসি ছড়াল। ও, সেই রেপ কেস? তা গেছিলি বাবুদের বাড়ি? যুগল হাত জোর করল। এগে, কতই রফা হলো? যুগল শ্রীধরকে দেখে নিল। শ্রীধরের নির্জীব শরীরে আবার বিশ্রী কাঁপন। দুহাতে মাথা খামচে ধরল সে। যুগল ঘাড় নামালো। তেনারা আমাগোর কথা শুনলই না বাবু, 5 কথা বলে দিল। মাল করি ছেড়েছে কিছু? এগে 500 দেশে। ডিউটি দারোগা হো হো শব্দে হেসে উঠল। মন্দ কি, ভালোই বাগিয়েছিস। তোর মেয়ের দাম তো বেড়ে গেল রে। এক কাজেই 500? ফুটন্ত সর্ষের তেল কানের পর্দায় গলে পড়ছে যেন। শ্রীধর আর দাঁড়াল না, চুপচাপ বাইরে বেরিয়ে এলো। ডিউটিবাবু তখনও বলছে, আর কোনো মেয়ে নেই তোদের? সেগুলোকেও এবার কাজে জুতে দে, বিঘেটক জমি তো হয়ে যাবে। শ্রীধর দাঁড়িয়ে আছে। থানা থেকে নেমে যুগল পায়ে পায়ে এগিয়ে এলো। কিছু মনে নিও নি গো খুড়ো, পুরুষ তারকাদের ধারাই এরম। সারাদিন পর শ্রীধর এই প্রথম হাসল, ম্লান দীর্ঘ হাসি। কিছুই মনে আঁকিনি গো জামাই, সব ভুলে গেছি। শুধু ভাবতেছি বৃহস্পতিরে এখন মুখ দেখাই বা কি করে। ছি ছি ছি, কি হলো বলো দিনি? আমার কি দোষ বলো? না, দোষ তোমারও নয়, আমারও নয়। আসল ভুল হয়েছে অন্য জায়গায়।
ওদের সঙ্গী তোপাতটা ঠিক আমার মাথায় ছিল না, ফলে মেয়েও গেল, নিজের মানও গেল। তা ঠিক, যুগল মাথা নাড়ল। গরিব বড়লোক তোফাত অনেক। গরিব বড়লোকের ব্যাপার নয় জামাই, এ হলো গে মানুষে মানুষে তোফাত। হ্যাঁ, আমরা কি আর মানুষ গো? পুরো মানুষ নয় বোধ হয়। যুগল ফ্যাল ফ্যাল তাকালো। শ্রীধরের গলা ভারী অদ্ভুত শোনাচ্ছে, যেন এ পৃথিবী নয়, অন্য পৃথিবী থেকে কথা বলছে খুড়ো। কথাটা ঠিক বলছি কি না ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমি চললাম, 3টে গাড়ি ধরতেই হবে। তোমার খুড়ি বইসে আছে। খেটো ধুতিপাড়া দূরের মানুষটা কলকাতার জঙ্গল মারিয়ে ক্লান্ত পায়ে ফিরে যাচ্ছে। হাজার হাজার কেজো লোকের ফিরেও ঠিক তাকে চেনা যায়। শহর প্রবাসী যুগলের আজ প্রথম নিজেকে বড় বোকা মনে হল। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী দূরের মানুষ। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।